হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। সো ফাইনালি আমাদের 1K সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা সকলেই জানো, যারা এখনও গিভঅ্যাওয়ে সেই রেজাল্ট দেখোনি তারা বেল আইকনে ক্লিক করে সেই রেজাল্ট দেখে নিতেই পারো। আর আমাদের চ্যানেলে চলছে 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে সেকেন্ড লাকি উইনারের জন্য গিফট হ্যাম্পার, আর 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকছে থার্ড লাকি উইনারের জন্য গিফট হ্যাম্পার। তো চ্যানেলে চলছে গ্র্যান্ড গিভঅ্যাওয়ে। তোমরা যারা পার্টিসিপেট করতে চাইছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা সাবস্ক্রাইবই করতে হবে তোমাদেরকে। তোমরা অনেকেই আমাদের পডকাস্ট দেখো, প্রত্যেকটা ভিডিওস দেখো, বাট সেইভাবে সাবস্ক্রাইব করো না যারা, তাদেরকে বলছি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে হলে জাস্ট একটাই সাবস্ক্রাইব করতে হবে তোমাদের। আর সেই লাকি উইনার হতে গেলে আমাদের সাথে থাকতে হবে। পডকাস্টকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা ভীষণভাবে তোমাদের কাছে থ্যাঙ্কফুল। তোমাদের এরকম কমেন্টসে আমরা নিজেদেরকে আরও বেশি এনকারেজ করছি। আর একটা জিনিস কি, তোমরা যারা নিজেদের স্টোরি, নিজেদের সাথে ঘটে যাওয়া ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করছো, তারা হয়তো তোমাদের সেই ঘটে যাওয়া ঘটনার থেকে আমাদেরকেও আরও বেশি হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা ভিডিও, যাতে আমরা নিজেদেরকে আরও বেশি সতর্ক করতে পারি। তোমরা যারা আমাদের সাবস্ক্রাইবার, যারা আমাদেরকে নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট শেয়ার করছো, সেটা থেকে কিন্তু আমরা ডে বাই ডে নিজেদেরকে আরও বেশি অ্যালার্ট করতে পারছি। আর সেটা থেকে অনেক কিছু শেখারও আছে। তো তোমরা যারা পডকাস্টকেও এত ভালোবাসা দিচ্ছ, যারা দেখছো, তাদেরকেও বলছি তোমাদের সাথেও যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে থাকে বা তোমাদের ফ্যামিলি বা রিলেটিভ কারোর সাথেও ঘটে থাকে, সেটা তোমরা জেনেছো বা শুনেছো বা ফেস করেছো, ডেফিনেটলি আমাদের সাথে তোমরা শেয়ার করতে পারো। আমরা আমাদের চ্যানেলে সেই তোমাদের সাথে ঘটে যাওয়া সেই ইনসিডেন্ট তুলে ধরার চেষ্টা করব। আজকের পডকাস্ট নতুন একটা পডকাস্ট নিয়ে আসলাম। এরকম ধরনের পডকাস্ট আমরা এর আগে হয়তো সেরকমভাবে শুনিনি, বা আমি আমার চ্যানেলে তো সেরকমভাবে বলিনি। তো পুরো এই স্টোরিটা যখন তোমরা শুনবে, তোমরাও বুঝতে পারবে যে ডেঞ্জারাস একটা ব্যাপার, সেটার থেকেও আরও বেশি ভয়ানক, শেষ না, ব্যাপারটা যা ঘটনাটা আমরা শুনেছি সেটা শেষ না, সেটার থেকেও আবার নতুন করে আরেকটা ব্যাপার শুরু হয়ে গিয়েছিল। তো এরকম একটা ডেঞ্জারাস ঘটনা তোমরা যদি শোনো, তোমরাও আরও বেশি নিজেদেরকে সতর্ক করতে পারবে। আমার মনে হয় তোমাদের আজকের এই পুরো বিষয়টাই জানা উচিত। আজকের এই ঘটনাটা কানপুরের থেকে পাঠানো একজন সাবস্ক্রাইবার, ইউপি কানপুর। তো ঘটনাটা শুরু হয়েছিল দুই বন্ধুকে নিয়ে। দুই বন্ধু ছিল, নাম বলে তো আমি মেনশন করতে পারবো না, বাট তোমাদের বোঝানোর জন্য আমি দুটো নাম এখানে মেনশন করছি, রাজেশ আর সোনাম। ওরা ছিল দুই বন্ধু। এবার রাজেশ আর সোনাম যে ছিল, রাজেশ ছিল একটা ইউপি কানপুরের একটা জায়গা থেকে বিলং করতো। সে তার ফ্যামিলির সাথেই থাকতো রেন্টে। আর যে অ্যাপার্টমেন্টে রাজেশ থাকতো, সেই অ্যাপার্টমেন্ট ফুল রেন্টেড। ওরা ছিল ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর যেটা ছিল সেটা ছিল পুরোপুরি ফুল প্যাক। প্রত্যেকটা ফ্লোর ছিল ফুল প্যাক, প্রত্যেকটা ফ্লোরেই কেউ না কেউ সবসময় থাকতো। আর রাজেশটা ছিল ফার্স্ট ফ্লোরে। এবার ঘটনাটা শুরু হলো কিভাবে আমি বলছি। রাজেশ আর সোনাম যে খুব ভালো বন্ধু ছিল, সোনামের বাড়ি ছিল রাজেশের বাড়ির থেকে মোটামুটি 2 কিলোমিটারের মতন দূরে। এবার ভালো বন্ধু ছিল রাজেশ আর সোনাম। তার সূত্রে কি হয়, ওদের দুই ফ্যামিলির মধ্যে না একটা ভালো বন্ডিং ছিল। রাজেশের বাড়ির লোকের সাথে সোনামের বাড়ির লোকের একটা ভালো সম্পর্ক ছিল। এবার ওরা যে কোনো নিজেদের অকেশনে যাওয়া আসা, স্কুল ওদের একসাথে ছিল, তারপর ওরা কলেজ জয়েন করে, সেখানেও ওরা একসাথে ছিল। রাজেশের ফ্যামিলিতে ছিল রাজেশের বাবা মা আর বোন, আর সোনামের ফ্যামিলিতে ছিল সোনামের বাবা আর মা। এবার একদিন কি হয়, রাজেশের বাড়িতে গণেশ চতুর্থী পুজো হয়। তো সেই পুজোতে সোনামকে ইনভাইট করা হয়, আর সোনামের বাড়ির লোককেও ইনভাইট করা হয়েছিল। কিন্তু সোনামের বাড়ির লোক যারা ছিল, তারা সেই সময় নিজেদের গ্রামে গিয়েছিল। সোনামরা ওইখানে যে ছিল, ওরা ছিল রেন্টে, আর ওদের আসল বাড়ি ছিল একটা গ্রামে, ওই জায়গারই না, তারা অন্য জায়গা থেকে এসেছিল। আর রাজেশ আর সোনাম যে ছিল, তারা স্কুল ফ্রেন্ড ছিল, সেখান থেকে ওরা কলেজেও একসাথেই যাওয়া আসা করতো, কলেজটাও তারা একসাথে কন্টিনিউ করে। এবার একদিন কি হয়, রাজেশের বাড়িতে গণেশ চতুর্থীর পুজোর জন্য সোনামকে ইনভাইট করা হয়। তো সোনামের যেহেতু বাড়ির লোক সেদিনকে ছিল না, তাই সোনামকে বলা হয় যে রাজেশের সোনামের বাবা মা বলে, যেহেতু আমরা থাকছি না, তুই এক কাজ কর, তুই রাজেশের বাড়িতেই সেদিন রাত্রিতে থাক, কারণ বাড়ি আসার দরকার নেই, যেহেতু একা একা আসবে। আর একটা জিনিস কি, কানপুরের সাইডে এটা শোনা কথা
যে অত রাত্রে একা আসবে, রাস্তাঘাটে যদি চুরি, ছিনতাই এসব হয়ে থাকে, যেরকম বাবা-মা চিন্তা করে থাকে, তো বলেছিল যে, "তুই ওখানেই থাকিস, তোকে রাত্রিবেলা কিন্তু বাড়ি আসতে হবে না।" তো সোনাম ভাবে যে ঠিক আছে, যেহেতু আমি রাজেশের বাড়িতে পুজোতে যাবো আর সোনামের গার্লফ্রেন্ড ছিল। তো সোনাম ভাবে যে রাত্রেবেলা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথাও বলতে পারবো। তো ঠিক আছে থেকে যাবো। তো রাজেশের বাড়িতে সোনাম আসে পরের দিন, মানে যেদিন গণেশ পুজো আরকি, সেদিন আসে। এবার বাড়িতে বেশ সুন্দর ডেকোরেশন, ভীষণ বড় করে পূজা হয়। মানে রাজেশের যে মানে রুমের যে ওনার ছিল ফ্ল্যাটের, সেই ফ্ল্যাটের ওনার যে ছিল তিনি আবার খুব ভালো একজন মানুষ ছিল। মানে ওদের কাউকে ফিল করতে দিত না যে ওরা রেন্টে আছে। মানে যার যেটা অকেশন যে যেভাবে মানে মজা করতে চায় বা নিজেদের মধ্যে একটা ফ্রিডম ছিল রাজেশদের সেই ফ্ল্যাটে। এবার পুরো ফ্ল্যাটটা বেশ সুন্দর করে সাজিয়েছিল, কারণ রাজেশরা সেই ফ্ল্যাটে প্রায় ১০ বছরের মতন হয়ে যায় যে ওই ফ্ল্যাটেই ওরা ছিল। এবার সেখানে অনেক বড় করে পুজো হয়, গোটা মানে সমস্ত ফ্ল্যাটের লোকজনকে বলা হয়। এমনকি রাজেশের যে যারা মানে রিলেটিভসরা ছিল সবাই আসে সেই পুজোতে। তো বেশ মানে হয় না যে বেশ জাঁকজমক করে একটা পুজো। তারপরে রাত্রিবেলা সেদিনকে রাজেশের মানে ফ্ল্যাটের নিচে সবাই মিলে বেশ গান চালিয়ে নাচানাচি মানে প্রচুর মজা করে ওরা ওইদিন রাত্রিটা। এবার ঠিক আছে, মোটামুটি 12:30 1টা অবধি ওরা ভীষণ মজা করে তারপরে এবার ঘুমোতে যাবে। তখন ব্যাপারটা কি হয়, রাজেশ যেহেতু ফ্ল্যাটে ছিল, মানে 3 BHK ফ্ল্যাট ছিল আর রিলেটিভ ছিল প্রচুর বেশি। তো এবার রাজেশ আর সোনাম ভাবে যে এত লোকজন, জায়গা তো সেরকমভাবে হচ্ছে না। আমরা একটা কাজ করি, আমরা না হয় ছাদে গিয়ে ঘুমোই। মানে এটা বেসিক্যালি সোনামেরই আইডিয়া ছিল যে ওরা ছাদে গিয়ে ঘুমাবে। তো রাজেশ বলে যে ঠিক আছে। কিন্তু রাজেশ ফার্স্টে বলেছিল যে চল না আমরা এর মধ্যে অ্যাডজাস্ট করে নিই। যেহেতু রাজেশেরই রিলেটিভ ছিল, কিন্তু সোনাম একটু আনকমফোর্টেবল ফিল করে। সোনাম বলে যে না, চল না আমরা ছাদে এগিয়ে যাই, ওখানে বিন্দাস আড্ডা মারবো, ঘুমাবো, মজা হবে। তো রাজেশ বলে ঠিক আছে। তো ওরা বালিশপত্র সমস্ত নিয়ে ছাদে চলে যায়। ছাদে শুতে যায়। তো ছাদে শুতে গিয়ে সোনাম ভাবে যে এখন ওর গার্লফ্রেন্ডকে একটু ফোন করে ও গল্প করুক। ও ফোন করে ওর গার্লফ্রেন্ডকে, ফোন করে ও কথা বলতে থাকে। তো কথা বলতে বলতে হঠাৎ প্রায় তখন ১:৩০ ১:৩০ থেকে ১:২ হবে এরকম একটা সময়। তো হঠাৎ করে ওর গার্লফ্রেন্ডও কথা বলতে বলতে বলে যে ঠিক আছে এখন ঘুমাও, কালকে কথা হবে। তো ঠিক আছে, সোনাম ফোন রেখে দেয়। রাজেশের প্রায় ঘুম পেয়েই গিয়েছিল তখন ওই সময়, মানে চোখ লেগে যায়। তো সোনাম দেখি যে আকাশটা খুব খারাপ, মানে বৃষ্টি নামতেও পারে নামলে। আর যেহেতু শেড দেওয়া ছিল না ছাদে কোনো, তো সোনাম বলে যে আকাশটা তো খুব খারাপ রাজেশ, চল আমরা না হয় নিচে যাই, কারণ বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে। তো রাজেশও দেখে হ্যাঁ সত্যি আকাশটা খুব খারাপ। তো রাজেশ বলে ঠিক আছে চল তাহলে নিচেই যাই। তো নিচে এসে দেখে যে যার মতন যেখানে যে জায়গা পেয়েছে সেইভাবে ঘুমিয়ে পড়েছে, মানে এতটাই লোকজনের একটা গ্যাদারিং ছিল। তো সোনাম রাজেশকে বলে, এইটা একটা সোনামের ফার্স্ট ভুল আমি বলবো, যে সোনাম একটা মানে যে স্টেপটাও সেই সময় নেয় সেটা যে ওর জীবনে কতটা মানে ইম্প্যাক্ট করবে সেটাই তোমরা এখন শুনবে। যে সোনামের ওই একটা ডিসিশনে ঠিক কী থেকে কী হয়ে গিয়েছিল। সোনাম দেখে যে যেহেতু এরকম রাত্রিবেলা সবাই ঘুমোচ্ছে, সেরকমভাবে ঘুমানোর জায়গাও হচ্ছে না, তাহলে একটা কাজ করি। রাজেশকেও বলে যে তাহলে একটা কাজ করি, আমি না হলে আমার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতে বাড়ি চলে যাই। কারণ বাড়ি তো বললামই মোটামুটি ২ কিলোমিটার, খুব বেশি তো দূর না, মোটামুটি ২ কিলোমিটারের মতন দূরত্ব হবে ওদের বাড়ির আর কি। তো সোনাম বলে রাজেশকে, তো রাজেশও ব্যাপারটাতে অত বাধা দেয় না। রাজেশ বলে ঠিক আছে তুই যা, কিন্তু একটা কাজ করিস, বাড়ি গিয়েই কিন্তু আমাকে একবার ফোন করে দিস। তো বলে সোনাম বলে যে ঠিক আছে আমি ফোন করে দেবো, তাহলে আমি বেরোচ্ছি। তো সোনাম বেরিয়ে ফার্স্ট ওর গার্লফ্রেন্ডকে ফোন লাগায়। তো ওর গার্লফ্রেন্ডকে কথা বলতে বলতে মানে ওর গার্লফ্রেন্ডও একটু ঘুমই পাচ্ছিল। তো কথা বলতে বলতে যাচ্ছে। এবার যেতে যেতে একটা ৩ রাস্তা মোড় পড়ে। ৩ রাস্তা মোড় থেকে যদি ডান দিক দিয়ে যায় তাহলে রাজেশের বাড়ি একটু শর্টকাট, আর যদি সোজা যায় তাহলে একটু দূর হবে। তো রাজেশ ভাবে যে আমি ডান পাশে রাস্তাটা দিয়ে চলে যাই, যেহেতু শর্টকাট হয়ে যাবে আমার জন্য। আর একটা জিনিস কি, রাস্তাঘাটে যতই রাত হোক না কেন টুকটাক তো গাড়ি ঘোড়া চলতেই থাকে। তো এই জিনিসটা একটু সোনাম একটু সাহস পেয়েছিল যে হ্যাঁ রাস্তাঘাটের লোকজন একটু একটু হলেও আছে, তো ওইরকম একটা ভয় লাগে। এবার যেতে যেতে সোনাম যখন ডান পাশে রাস্তাটা দিয়ে ঢুকলো, ঢুকেই দেখি যে রাস্তার মোড়টার মধ্যে ৩-৪টা কুকুর মানে কন্টিনিউ সোনামের দিকে দেখে ভুগছে।
এবার কুকুরগুলো যখন এরকম চিৎকার করছে, ঢুকে যাচ্ছে সোনামকে দেখে, সোনাম আবার কুকুরে একটু ভয় পায়, মানুষের থেকেও কুকুরকে দেখলে একটু বেশি ভয় পায়, মানুষই সেরকম ওর একটা ভয় ছিল। তো সোনাম ভাবে যে এই কুকুরগুলো যদি এখন আমাকে ধরে তাহলে তো আমি শেষ। তো সোনাম আবার কথা বলতে বলতেই ব্যাক করে, সেই ডান পাশে রাস্তা থেকে ব্যাক করে ও সোজা যায়। এবার সোজা যেতে থাকে, আর ওর গার্লফ্রেন্ড সেই সময় প্রায় ঘুমিয়েই পড়েছে ফোনে। তো সোনাম ভাবে যে ঠিক আছে, আমি এমনি ফোনে গেম খেলতে খেলতে চলতে থাকবো, আর বেশিটা তো দূরও না, আর কিছুটা গেলেই তো আমাদের সেই জায়গা চলেই আসবে। সোনাম যাচ্ছে। এবার যেতে যেতে সোনাম একটা জিনিস লক্ষ্য করে, একটা বাড়ির ভেতর থেকে কোনো একটা বাচ্চার যেন কান্নার আওয়াজ, সাথে একটা কোনো মহিলাও যেন চিৎকার করে যাচ্ছে। এই জিনিসটা যখন সোনামের কানে আসে, সোনাম ওই রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে ঠিক কোন বাড়ির থেকে সাউন্ডটা সে পাচ্ছে। সোনাম ওরকমভাবে এইসবে বিশ্বাসও করে না, ভয়ও পায় না, যে মানে মানুষের কোনো ভয় নেই, বললামই যে ও কুকুরকেই শুধু ভয় পায়। তো ও প্রথমে ভাবে যে একটু দাঁড়িয়ে চিন্তা করে যে ঠিক কোন বাড়ির থেকে শব্দ আওয়াজ হচ্ছে। ও ভাবতেই বাড়ির দিকে দেখতেই ও ফট করে দেখতে পায় যেই বাড়িটার থেকে সোনাম চিৎকার শুনে, সেই বাড়ির থেকে একটা বাচ্চা গেটের দিকে মাথাটা বের করে যেন সোনামকে ডাকছে। সোনাম প্রথমে একটু অবাক হয়ে যায় যে এত রাতে এত ছোট বাচ্চা, মোটামুটি 8-9 বছরের একটা বাচ্চা, সে গেট অবধি এসে সোনামকে ডাকছে কেন। তো সোনাম খুব সাহস করে বাচ্চাটার দিকে এগিয়ে যায়, গিয়ে বলে যে কি হলো বাবু, তুমি আমাকে ডাকছো এরকমভাবে, তুমি এত রাত্রে বাইরে কেন, আর কান্নাই বা কেন করছো। তখন বাচ্চাটা কোনো কিছু না বলে শুধু বাড়ির ভেতরের দিকে হাত দিয়ে সোনামকে দেখিয়ে দেয়, যে ভেতর থেকে মনে হয় কোনো একটা ব্যাপার হয় না, যে বাড়ির দিকে ইশারা করে। এবার সোনাম চিন্তা করে যে বাড়ির দিকে এরকমভাবে বাচ্চাটা কি দেখাচ্ছে। ও জিজ্ঞেস করে কি দেখাচ্ছ, তুমি বলো, আমাকে বলো কি দেখাচ্ছ। কিন্তু বাচ্চাটা কন্টিনিউ কান্না করতে থাকে আর বাড়ির দিকে শুধু হাত দিয়ে ইশারা করে দেখাতে থাকে। তো এবার সোনাম তো বুঝতে পারছে যে বাড়ির ভেতর থেকে কোনো মহিলার চিৎকারের আওয়াজ হচ্ছে, কিন্তু এবার সোনাম ভাবে যে এরকমভাবে ভেতর থেকে কেউ চিৎকার করছে, বাইরে বাচ্চাটা কাঁদছে, তো ভিতরে গিয়ে একবার দেখি তো ব্যাপারটা হচ্ছেটা কি। তো সোনাম ওই বাচ্চাটার সাথেই ভেতরে যায়। এবার ভেতরে গিয়ে দেখে রুমের লাইটগুলো সব বন্ধ। তো সোনাম বলে যে ঘরের সব লাইট বন্ধ, তোমার বাড়ির লোক কোথায়, মা কোথায়। তখন বাচ্চাটা একটা বেডরুমের দিকে হাত দিয়ে ইশারা করে সোনামকে দেখিয়ে দেয়। তো সোনাম জাস্ট ওই বেডরুমের দিকে আগাতেই যে দৃশ্যটা দেখে, একজন মহিলা চুলগুলো ছাড়া বিছানার মধ্যে একটু ঝুঁকে বসে আছে, আর ঠিক সে তার হাত দিয়ে একটা বাচ্চা ছেলেকে, বাচ্চা বলবো সোনাম যে বাচ্চাটা দেখেছিল বাইরে তার থেকে বড়, মোটামুটি 13-14 বছরের একটা ছেলে, তার গলাটা হাত দিয়ে জাস্ট গলাটা ধরে উঠিয়ে দিয়ে মোটামুটি মাটি থেকে প্রায় 1 হাত উঁচু করে ধরে বসে খালি বলে যাচ্ছে, নরেন্দ্রকে ডাক, নরেন্দ্রকে আমি ছাড়বো না। এই কথাটা কন্টিনিউ বলে যাচ্ছে। সোনাম এই দৃশ্যটা দেখে এতটা অবাক হয়ে যায় যে ওই সময় ও কী করবে বুঝে পায় না। ও দরজার বাইরে থেকে ওই মহিলাকে বলার চেষ্টা করে যে আন্টি কী হলো, কী হয়েছে তোমার, তুমি এমন কেন করছো। বলতেই উনি জাস্ট ঘাটটা ঘুরিয়ে সোনামকে বলে, আমি কোনো আন্টি না, আমাকে নরেন্দ্রকে লাগবে, নরেন্দ্রকে ডাক, জোরে জোরে চিৎকার করে বলতে থাকে। তো সোনাম বাচ্চাটা যে ওর সাথে ছিল তাকে বলে, তোমার মার কি হয়েছে, তোমার মা এরকম কেন করছে। তো বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলে, এটা আমার মা না, আমি জানি না মা এরকম কেন করছে। তো সোনাম বলে, তোমার বাবা কোথায়, বলো বাড়িতে আর কে আছে। বাবা তো বাড়িতে থাকে না, বাবা তো বাইরে থাকে, বাড়িতে আমি, দাদা আর মাই থাকে। তো এই বিষয়টা দেখার পরে সোনাম চিন্তা করে, এতটুকু বাচ্চা ছেলে, একটা ছেলে কান্না করছে ওরকম, আরেকটা ছেলেকে ওরকম হাত দিয়ে গলা তুলে ওরকমভাবে দাঁড় করিয়ে রেখেছে। তো এই বিষয়টা দেখে সোনাম মাথায় কাজ করে না যে ও কী করবে। ও ছুটে বাইরে চলে আসে, এসে আশেপাশের যে বাড়িঘর তাদেরকে ডাকার চেষ্টা করে,
যেহেতু অতটা রাত অনেকে তো বিশ্বাসও করে না, না ফট করে এরকম রাত্রেবেলা কেউ গেটও খুলতে চায় না। তো তাদেরই মধ্যে একজন ছিলেন যিনি সাহস করে গেটটা খোলেন। তো সোনাম বলে যে, "দাদা একটু বাইরে আসুন, অনেক দরকার আছে।" তো উনি ভিতর থেকে বলেন যে, "কী দরকার বলুন?" তো সোনাম বলে যে, "আপনাদেরই এরকম প্রতিবেশী যে ওনার বাড়িতে এরকম একটা ব্যাপার, উনি ঠিক জানি না কী হয়েছে। কিন্তু ওনাকে স্বাভাবিক মনে হচ্ছে না। একটু আপনি আমার সাথে চলুন, দেখলে খুব ভালো হয়।" এবার যেই প্রতিবেশী যেই লোকটা ছিল, মানে উনি খুব ভালোই ছিলেন বলতে পারি। মানে যেটা শোনা গেছে। এবার ওনাকে বলা হয় যে, "এরকম আপনি একটু চলুন, গেলে খুব ভালো হয়। আমার সাথে আমি তো একা ওখানে হয়ে গেছি। ওই বাড়িতে কেউ নেই আর বাচ্চা ছেলেগুলো কান্নাকাটি করছে।" তো লোকটা ভাবে যে কি এমন ব্যাপার, যাই গিয়ে দেখে আসি। তো লোকটা বলে যে, "ঠিক আছে চলো, আমি আমার ভাইকেও নিয়ে যাবো।" তো ওনার ভাইকেও ডাকে। ডাকার পরে ওরা এই বাড়িতে যায়। গিয়ে দেখে সেম ওরকমই বাচ্চা ছেলেটা যে ছিল, সেই ছেলেটার গলাটা ওরকমভাবে তুলেই ওই মহিলা চিৎকার করে, করে শুধু "নারেন্দ্রকে ডাক, নারেন্দ্রকে ডাক" বলে চিৎকার করে যাচ্ছে। এবার উনি গিয়ে সঙ্গে, সঙ্গে লোকটা গিয়ে বলে যে, "আন্টি কি হলো, কি হলো? এরকম কেন করছেন? আপনি তো এরকম করেন না। আপনাকে তো সবসময় দেখি, সবসময় চিনি।" এরকম করে মানে বলতে থাকে। কিন্তু ওনার কোনো কথাবার্তাই মানে লোকটার বা যে সোনাম ছিল, তাদের কোনো কথাই ওই মহিলার কানে যায় না। ওই মহিলা একভাবে শুধু বসে মানে চিৎকার করে সেম ওই কথাটাই শুধু বলে যাচ্ছে। তো এবার এরা চিন্তা করল যে যদি এইভাবেই ওদেরকে রাখা হয়, রাত্রেবেলা কোনো না কোনো একটা ব্যাপার ঘটে যাবে, যেই ঘটনাটা হয়তো ওদের কারোরই কন্ট্রোলে থাকবে না। তো ওরা চিন্তা করে যে অত রাত্রে নার্সিংহোম ছাড়া মানে হসপিটাল ছাড়া তো কোনো অপশন নেই, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ছাড়া। এবার কি হয়, রাতারাতি ওই যে ভদ্রলোক ছিলেন উনি সঙ্গে, সঙ্গে একজন ওনার পরিচিত অটোওয়ালা ছিল, ওনাকে ফোন করেন। ফোন করে ওনাকে ডেকে আনেন বাড়িতে। এনে কোনো রকমে ওই মহিলাকে তখন তুলে নিয়ে যাওয়া হয় হসপিটালে। এবার হসপিটাল যাওয়ার পরে আরেক কাণ্ড। হসপিটালে নিয়ে যাওয়া হলো। অত রাত্রে এমার্জেন্সি পেশেন্ট, ডাক্তার সেরকমভাবে অ্যাভেলেবেল ছিলেন না। এবার যারা ওখানে নার্সে ছিল তাদেরকে ১ম এ বলা হয় যে, "উনি এরকম খুব অসুস্থ হয়ে গেছে। উনাকে একটুখানি আপনারা দেখুন।" নার্স যখন ওনাকে নিয়ে একটা বেডে অ্যাডমিট করেন, মানে জাস্ট উনাকে একটা ইনজেকশন পুশ করবে যাতে উনি ঘুমোয়। কারণ উনার ওই সময় ঘুমের খুব দরকার। উনাকে শান্ত করাটা খুব দরকার ছিল। মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না। নার্সের হাতে ইনজেকশন দেখে ওই মহিলা নার্সের হাতটা পেছন থেকে এমনভাবে ঘুরিয়ে ধরে ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। মানে সেই নার্স অবাক যে এটা তো কোনো অসুস্থ মানুষের কাজ না। এটা কোনো অস্বাভাবিক মানুষের কাজ। কারণ একটা সাধারণ বা একটা স্বাভাবিক মানুষ যদি অসুস্থও হয়, এরকম ধরনের তো মানে এরকম কাজ তো করতেই পারে না। ওই নার্স ভীষণভাবে ভয় পেয়ে সোজা বাইরে চলে আসে। এসে ওনার যারা নিয়ে আসে তাদেরকে বলেন যে, "ওনার এরকমভাবে তো ইনি সুস্থ হবেন না, ওনার কিছু হয়েছে। কারণ উনি শরীরের দিক থেকে উনি অসুস্থ না।" তো ওরা বলে যে, "এরকম কেন ব্যাপার? হাসপাতালে নিয়ে এসেছি চিকিৎসা করার জন্য। আপনি বলছেন এরকমভাবে সুস্থ হবে না।" তো ওই তর্ক-বিতর্ক চলতে থাকে ওদের মধ্যে। ঠিক সেই সময় ডক্টর চলে আসেন। এবার ডক্টর এসে বলেন যে, "ব্যাপারটা কী হয়েছে বলো তো?" তখন নার্স বলে যে, "আমার দ্বারা তো সম্ভব না ওনাকে ইনজেকশন পুশ করা। কারণ উনি আমার সাথে ঠিক যেরকমভাবে আচরণ করলেন, সেটা কোনো সাধারণ মানুষের আচরণ বলে আমার মনে হলো না।" এবার ডাক্তারের ব্যাপারটা কী হয়, ডাক্তার এসবে খুবই কম বিশ্বাসী হন। ডাক্তার নার্সকে উল্টো বকা দিয়ে বললেন যে, "তুমি একজন নার্স হয়ে এরকম কথা কী করে বলতে পারো? চলো আমাকে নিয়ে চলো, আমি দেখছি কী ব্যাপার।" তারপরে নার্স ডক্টরকে নিয়ে যায় ওই রুমে। যাওয়ার পরে দেখে উনি বেডে বসে যে ছিল, বেডের থেকে নেমে মানে একটা কোণায় দাঁড়িয়ে আছে। একদম ওয়ালের সাথে সেঁটে দাঁড়িয়ে ঘুরে ফিরে একই কথা বলে যাচ্ছে, "নারেন্দ্রকে ডাক, নারেন্দ্রকে লাগবে, নারেন্দ্রকে আমার চাই।" এই কথাটা কন্টিনিউ ওই মহিলা বলে যাচ্ছে। বিড়বিড়, বিড়বিড় করে। সেই সময় বিড়বিড় করে বলে যাচ্ছে। ডাক্তারও এই ব্যাপারটা দেখে একটু অবাক হয়ে যায় যে, "এটা তো ঠিক অসুস্থ মনে হচ্ছে না।" তো উনি বলেন যে, "এরকমভাবে তো ওনাকে রাত্রিটা রাখা খুবই মুশকিল। আর এরকমভাবে আমরা মানে গার্জিয়ান ছাড়া তো রাখতে পারবো না। আপনারা কে হন?" তো ওরা বলে যে, "আমরা এরকম প্রতিবেশী ওদের, আর আমি তো এরকম যাচ্ছিলাম, এরকম রাস্তা থেকে শুনতে পাই, তখন আমি গিয়ে দেখলাম।" তো এরকম, এরকম পুরো ঘটনাটা বলে। এবার বলার পরে উনি ডাক্তার বলেন যে, "ওনাকে আজকে রাত্রে আপনারা বাড়িতেই নিয়ে যান। আর ওনার যে হাসব্যান্ড আছে তাকে জানান
যাতে সে আসে, তারপরে আমরা চিকিৎসা এরকম ওনার শুরু করবো, কারণ ওনাকে দেখে আমারও ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। তো ঠিক আছে, যে ছেলেটা ছিল মানে যেই লোকটা আর কি বলছি, যে ভদ্রলোককে সোনাম ডেকেছিল, সেই ভদ্রলোক খুব ভয় পেয়ে যায় ওনার এরকম আচরণ দেখে। আর সোনাম তো বললামই, অত ভয় পায় না, আর ভূত প্রেত এইসবেও বিশ্বাসী না। তো সোনাম একদম নর্মালি যেই হচ্ছে মানে লোকটা ছিল, উনি বলেন যে আমি তো ওকে বাড়ি নিয়ে যেতে পারবো না, আমি হেঁটে হেঁটে একা চলে যাচ্ছি, তুমি ওকে বাড়ি নিয়ে দিয়ে দাও, আমি এটার মধ্যে আর নেই। উনি মানে ভয়ে পেয়ে যান ব্যাপারটাতে। তো সোনাম ভাবে ঠিক আছে, যেহেতু আমি নিজে দায়িত্ব নিয়ে মানুষটাকে নিয়ে এসেছি, তো এরকমভাবে তো ওনাকে এইভাবে ফেলে রাখা যাবে না। তো আমি আমার দায়িত্বেই তাকে বাড়ি পৌঁছে দেব। আর যে বাচ্চা ছেলেগুলো তারাও বাড়িতে বসে আছে মায়ের জন্য, তো অত টুকটুক বাচ্চা ছেলে, তো সোনাম ভাবে যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। তো সোনাম আর যে অটোওয়ালা ছিলেন উনি ওনাকে বলেন যে দা আপনি খুব জোরে গাড়িটা চালাবেন, যাতে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাই। এবার সোনাম পেছনে ওই মহিলাটাকে নিয়ে খুব মানে সাহস করে বসেন। এবার সারা রাস্তা ওই মহিলা একদম নর্মালি যায়, কিন্তু সারা রাস্তা না ও মানে উনি সোনামের গায়ে মানে গন্ধ শুকতে শুকতে যাচ্ছিল। আর সোনাম ব্যাপারটাতে ভাবছিল কি হয়তো ওনার শ্বাস নিতে কোনো মানে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট থেকে উনি এরকম করছে নাকি। কিন্তু সোনামটাও সাহস করে বসে থাকে, কিন্তু এই মহিলা কন্টিনিউ কিন্তু সোনামের গায়ে গন্ধ শুকতে শুকতেই সেই মানে সোনামকে জড়িয়ে ধরে যাচ্ছিল। আর সোনাম ভাবে যেহেতু অসুস্থ মানুষ, তো সেই জন্য সোনাম ওনাকে একটু সাপোর্ট করার চেষ্টা করে। তো খুব সাবধানে যত্ন করে ওনাকে বাড়ি অবধি নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পরে বাচ্চাগুলোকে বলে তোমার বাবাকে ফোন করো, যাতে উনি রাতারাতি চলে আসে। আর উনি ছিলেন দিল্লিতে। তো বাচ্চাগুলো বলেন যে আমরা বাবাকে অলরেডি জানিয়ে দিয়েছি, বাবা রওনা দিয়ে দিয়েছে, হয়তো মানে ভোরের মধ্যে পৌঁছে যাবে। তো ঠিক আছে, এবার সোনাম বাড়িতে ওনাকে দিয়ে ফাইনালি সোনাম বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 4:30টার দিকে সোনাম বাড়ি পৌঁছায়। এবার বাড়ি পৌঁছানোর পরে বাড়িতে তো কেউ ছিল না, আমি বললামই তো। সোনাম বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ওর খুব ঘুম পেয়ে যায়, তাই ও ঘুমিয়ে পড়ে। এবার ঘুমানোর পরে সেদিন রাত্রে সোনাম কিছু ভয়ের স্বপ্ন দেখে, মানে কিছু উল্টো পাল্টা স্বপ্ন, যে স্বপ্নগুলো কখনোই সোনামের আগে দেখেনি, সেই স্বপ্নগুলো সোনাম দেখে। তো ও ঠিক আছে। এবার পরের দিন সকালে সোনাম ফ্রেশ হয়ে ভাবে যে ঠিক আছে, কালকে এত কিছু ঘটে গেল, আজকে একবার রাজেশের কাছে গিয়ে সমস্ত ঘটনাগুলো জানাবো। আর যাওয়ার পথে তো আমি ওই দিক দিয়েই যাবো, তখন একবার খোঁজও নিয়ে নিব যে ওনার এখন কি কন্ডিশন, কেমন আছেন না আছেন। কারণ আগের দিন রাত অবধি তো সোনাম পুরোপুরি চেষ্টা করলো না সেই মানুষটাকে বাঁচানোর জন্য, যাতে সেই মানুষটা ঠিক হয়ে যায়, এই চেষ্টাটা তো সোনাম করেছিল। কিন্তু যেহেতু সিচুয়েশন কন্ট্রোলের বাইরে ছিল, আর ডাক্তার যেহেতু হাত তুলে দিয়েছিলেন যে ওনার হাজব্যান্ড না আসা অবধি উনি কিছুই করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে সোনামের তো আর কিছু করার ছিল না। তো সেই জায়গাতেও ভাবে যে আজ সকালে একবার আমি এখন যাওয়ার সময় দেখতে খোঁজ নিয়েই যাই। তো সোনাম ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে যে বাড়িটা তালা দেওয়া। তো সোনাম পাশে যে লোকটাকে নিয়ে গিয়েছিল ওনার কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করেন যে দাদা কালকে যে আমি আসলাম, আপনার মনে আছে কালকে যে আমি আসলাম এরকম এরকম, তো ওনারা কোথায়, ওনাদের গেটটা তালা দেওয়া দেখছে। তো তখন উনি বলেন যে ওনার হাজবেন্ড তো ভোরবেলায় এসেছিল, এসে জানি না ওদেরকে নিয়ে কোথাও চলে গেছে, হয়তো কোনো ডক্টরের কাছে বা কিছু, কিন্তু চলে গেছে। তো সোনাম ভাবে যে যাক ঠিক আছে, ভালো কথা, যেহেতু চলে গেছে, একটা ওনার হাজবেন্ডও চলে আসছে, তো সেই ক্ষেত্রে আর ভয়ের কোনো ব্যাপার নেই, হয়তো উনি সুস্থ হয়েই যাবে। তো এবার সোনাম রাজেশের বাড়িতে যায়, গিয়ে রাজেশকে পুরো ঘটনাটা বলে যে এরকম এরকম ব্যাপার, এরকম হয়েছিল। তখন রাজেশ বলে কালকে তো এরকম পুরো মানে মানে সকাল থেকে এরকম অনেকের মুখেই শুনছি যে ওরকম ওই জায়গায় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু ওখানে একজন ছেলেই ছিল, তা আমি ভাবতেও পারিনি যে সেই ছেলেটা তুই ছিলি। রাজেশ বলে যে খুব ভালো লাগলো ভাই যে তুই এরকম এরকম ভাবে ওনাদের সেই সময়টা চেষ্টা করেছিলি, কিন্তু তুই যদি আমাকেও বন্ধু মনে করতি, তুই তো আমাকে একবার জানাতেই পারতি, আমিও চলে আসতাম। বা তোকে বলেছিলাম বাড়ি গিয়ে ফোন করতে, তুই সেটাও বলি না। তোর যদি এখান থেকে কোনো বিপদ হয়ে যেত তখন কি হতো বলতো, আঙ্কেল আন্টিকে আমি কি বলতাম। তো এরকম যাই হোক বন্ধুদের মধ্যে কথাবার্তা চলে। তো সোনাম বলে আরে না, সিচুয়েশন অতটা কন্ট্রোলে ছিল, যদি কন্ট্রোলের বাইরে চলে যেত আমি তোকে অবশ্যই জানাতাম, না সেরকম একটা ব্যাপার হয়নি, তাই আমি ব্যাপারটা নর্মালি আর বলা হয়নি। তো ঠিক আছে, হয়ে গেল, ব্যাপারটা শেষ ওখানে। এবার কিছু মাস ধরে আর কি সোনামের বাড়িতে
ছিল ভালো মতনই। ওরা রেগুলার কলেজ যাচ্ছে, যাওয়া আসা, কথাবার্তা, বাড়িতে দুজনের বাড়ি যাওয়া আসা চলছে। এবার হঠাৎ করে সোনামের মা কিছু মাস ধরে কিডনির প্রবলেমে ভুগছিলেন। তো প্রায় উনি অসুস্থই ছিলেন আগের থেকেও, কিন্তু এতটাও অসুস্থ ছিলেন না। তো কিছু মাস ধরে ওনার মানে সোনামের মা অনেকটাই অসুস্থ হয়ে যায়। এবার অসুস্থ হয়ে যাওয়াতে অনেক ডাক্তার, অনেক চিকিৎসা বাইরে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য। কিন্তু কিন্তু আল্টিমেটলি ওনাকে বাঁচানো যায় না, উনি মারা যান। এবার মারা যাওয়ার পরে সোনাম খুব একা হয়ে যায়, কারণ সোনামের বাবাও বেশিরভাগ দিনই কাজের সূত্রে একটু বাইরেই থাকতে হতো। তো সোনাম বেসিক্যালি ওর মার সাথে থাকতো, যেহেতু একটাই ছেলে, আর কোনো সোনামের ভাই বোনও নেই। তো মা মারা যাওয়াতে সোনামের মধ্যে একটা মানে মনের মধ্যে একটা খুব দুঃখ চলে আসে, খুব একটা খারাপ লাগা, যে একা হয়ে যায় সোনাম একদমই। আর কি একটা জিনিস, মায়ের সাথে যতটা বাচ্চারা অ্যাটাচ থাকে, বাবার সাথে একটু কম থাকে, কারণ বাবা কাজের সূত্রে বাইরে থাকে, সারাদিন বাড়িতে থাকে না। আর মায়ের ক্ষেত্রে তো ব্যাপারটা আলাদাই। তো সোনাম খুব একা ফিল করে। এবার অনেকদিন হয়ে যায়, সোনাম অত বেশি কলেজ যাচ্ছে না, একটু মনমরা হয়ে থাকছে। এবার রাজেশ ব্যাপারগুলো নোটিস করছে। তো রাজেশ একদিন সোনামকে বলে, তুই তো রেন্টেই আছিস, তো তোর বাবাও সেরকম একটা বাড়িতে থাকছে না, আর বেশিরভাগ তুই একাই থাকিস। তুই এক কাজ কর না, আমাদের ফ্ল্যাটেও তো একটা নিচের ফ্ল্যাটটা খালি হয়েছে, রুমের রেন্টও বেশি না, 6,000 এরকমই হবে। তুই একটা কাজ কর, তুই না হলে এখানে শিফট, আঙ্কেলকে একবার বলে দেখ কি বলে। তো সোনাম ভাবে যে হ্যাঁ ঠিকই তো, আমি এরকম একা একা আছি, আর রাজেশের সাথেও যদি থাকি অ্যাটলিস্ট আমার মনটাও খারাপ লাগাটা মানে মনের মধ্যে অত থাকবে না। যেরকমভাবে সোনাম ওর মাকে মিস করে, রাজেশের মায়ের সাথে থাকলেও আস্তে আস্তে ওই ব্যাপারটা থেকে কাটাতে পারবে। তো সোনাম ব্যাপারটা বাবাকে জানায় যে এরকম এরকম রাজেশ আমাকে বললো, ওরকম ওদেরও ফ্ল্যাটে এরকম খালি আছে রুম, তো আমাদের তো এখানেও রেন্ট দিতেই হচ্ছে, তা আমি যদি ওখানে শিফট হয়ে যাই তাহলে রাজেশের সাথে থাকলে আমারও ভালো লাগবে, পড়াশোনারও সুবিধা হবে, আর তুমি যখন যখন বাড়িতে আসবে তখন তখন আমার এখানে চলে আসবে। তো সোনামের বাবা চিন্তা করে, ঠিকই, ছেলেটা তো একদমই একা হয়ে গিয়েছে, তাহলে একটা কাজ করা যায়, আমরা ওকে ওখানে শিফট করে নিই। তো ঠিক আছে। এবার এটা উম, রাজেশ যখন মানে রাজেশ আর সোনামের যে ঘটনাটা ঘটেছিল ওই মহিলার সাথে, সেটা ছিল প্রায় 2019-এর দিকে। আর ঠিক 2020 লাস্টের দিকে এই কথা আমি বলছি, যেই সময় রাজেশের ফ্ল্যাটে সোনামের যাওয়ার কথা, মানে প্রায় 1 বছর পরের মানে ঘটনা, যে সময় প্রায় লকডাউন চলছে। এবার ওখানে রুমে শিফট হলো রাজেশের ফ্ল্যাটে সোনাম। রাজেশের ফ্ল্যাট তো আমি আগেই বললাম যে ফুল প্যাক, সেরকমভাবে কোনো রুমই খালি নেই, বাট একটা লাকিলি সুনাম পেয়ে গিয়েছিল যে ওখানে ফ্ল্যাট খালি হয়েছে। তো সেই ফ্ল্যাটেই ওরা সুনাম শিফট হয়ে যায়। এবার তারপরে মোটামুটি কয়েকদিন ঠিকঠাক চলছিল। এবার চলতে চলতে একদিন সোনাম দুপুরবেলা ঘরের মধ্যে বই নিয়ে ঘাটাঘাটি করছে, পড়াশোনা করছে। তো সোনামের মনে হলো কেউ যেন সোনামকে, রুমের ভেতরে কিন্তু সোনামের মনে হলো কেউ যেন সোনামকে পেছন থেকে ডাকছে। মানে সেই ডাকাটা একটা অন্য ডাকা, কোনো মেয়ের সাউন্ড। যদি ছেলে হতো সোনাম হয়তো ভাবতো যে রাজেশ হয়তো ডাকলো, কিন্তু কোনো একটা মেয়ের সাউন্ড। তো সোনাম ফট করে মাথাটা জাস্ট ঘুরিয়ে দেখলো কেউ নেই সেখানে। ও ভাবলো হয়তো কোনোভাবে ভুল ধারণা, কারণ তো ভয়ও পায় না। ও ভাবছে যে হতে পারে আমার মনের মধ্যে কিছু চলছে, ওটা নিয়ে ভাবছে বা কিছু। এবার তার মাঝখানে একটা জিনিস বলি, সোনাম যখন ওই ফ্ল্যাটে গেল না, ওর কিন্তু সেই আগের যে মানে সেই সময় যে ঘটনাগুলো ঘটেছিল, ওর কিন্তু সমস্ত কিছু আবার এক ঝলক হলেও মনে পড়ে যায়। যে ব্যাপারটা থেকে হয়তো বেরিয়েই গিয়েছিল প্রায়, কিন্তু ওগুলো সব ওর এবার মনে পড়ে যায়। সেই গণেশ চতুর্থীর রাত, সেই রাত্রে ওরা সবাই মিলে মজা করা, ছাদে গিয়ে ঘুমানো, অর্ধেক রাত্রে বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, রাস্তায় যেতে যেতে কথা বলা, হঠাৎ করে কুকুরের সেই আক্রমণ, তারপরে সোনামের রাস্তা, সোজা রাস্তা, ডান পাশে রাস্তা ছেড়ে সোজা রাস্তায় যাওয়া, হঠাৎ করে কোনো এক বাড়ির ভেতর থেকে বাচ্চার কান্না, মহিলার চিৎকার, সমস্ত কিছু, তারপরে সেই বাড়িতে যাওয়া, প্রতিবেশীকে ডেকে আনা, হসপিটালে দৌড়নো, তারপরে সেই মহিলাকে অটো করে বাড়িতে নিয়ে আসা, সবটাই যেন সোনামের কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বিষয়টাই আবার সমস্তটা মনে পড়ে গেল। এবার একটা জিনিস হয় না যে যত সময় যায় মানুষ এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে যায়, তখন আর ওই
ইমোশন বলো বা খারাপ লাগা বা ভয় যাই থাকুক না কেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটেও যায়। তো সোনামেরও সাথে সেম হয়েছিল, ও মনে করেছিল বাট ওরকমভাবে ও রিলেট করেনি সেগুলো, জাস্ট ওর একবার মনে হয় আর ওখানে শিফট হয়েও যায়। তো হঠাৎ যেদিনকে সেই সাউন্ডটাও শুনতে পায় যে কেউ ওকে ডাকছে, তখন ওর আবার একটু খটকা লাগে যে ব্যাপারটা কি হলো, এই সাউন্ডটা না খুব একটা চেনা সাউন্ড মনে হলো সোনামে। এবার সোনাম ব্যাপারটা লাইটলি নেয়। সোনাম রাজেশকে কল করে বলে একটু ঘরে আয়, তো দরকার আছে। তো রাজেশ ঘরে আসে, বলে যে আমার খুব বলতে তোকে অবাক মানে অদ্ভুত লাগছে বা তুই শুনলেও হয়তো অবাক হবি, কিন্তু তুই বিশ্বাস কর, জাস্ট কিছু মানে মিনিট আগেই আমি বইগুলো নিয়ে জাস্ট ঘাটাঘাটি করছি, আমার কেন জানি না মনে হলো কেউ একজন আমাকে পেছন থেকে ডাকলো। আর যেই গলার আওয়াজটা আমি 1 বছর আগে শুনেছি, এটা যেন সেই গলার আওয়াজই। এটা শুনে রাজেশ হেসে উড়িয়ে দেয় যে তুই কি পাগল, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এতদিন আগের একটা ঘটনা, সেই কোথাকার, তুই ওই ঘটনাকে এখানের সাথে জোড়াচ্ছিস কেন? এখানে কি এমন তুই দেখলি? আর আমরা এতদিন এখানে আছি, কোনোদিন কোনো কিছু শুনিনি, ভয় পাইনি, তুই এরকম কথা বলছিস। তো এত কিছু কথা যখন রাজেশ বলে, সোনাম ব্যাপারটা কি যাই কিছু ওর মাথায় এসেছিল না কেন, ও ভাবে না এটা নিয়ে বলা বলি করার দরকার নেই, বেকার হাসাহাসি হবে, থাক আমি ভুল তুই ঠিক, বাস টপিক ওখানেই স্টপ। এবার 1-2 দিন পরে সোনাম একদিন, মানে রাজেশের বাবা মাও ছিল না সেদিন ফ্ল্যাটে, তো রাজেশ আর সোনাম প্ল্যান করে যে ওরা একসাথে থাকবে ওদিন। তো রাজেশ বলে যে এক কাজ করি, আমি আমার বইপত্র নিয়ে চলে আসি, রাত্রে তো ওর সাথেই থাকবো আজকে, যেহেতু বাবা মা নেই। তো ঠিক আছে, সোনাম ভাবে চলো মজা হবে, একসাথে থাকবো। এবার সোনাম আর রাজেশ একসাথে ঘুমোয়। এবার হঠাৎ করে কি হয়, রাত্রেবেলা ফট করে ওরা জাস্ট গল্প করতে করতে প্রায় 1:30-2টার মধ্যে ঘুমিয়ে যায়। হুট করে মনে হয় জানলার দিক থেকে কেউ যেন একটা কোনো সাদা, মানে সেটা মানুষ না কুকুর না পশু পাখি বলতে পারবে না, বাট একটা সাদা কিছু যেন বিছানার উপরে এসে বসলো, বসেই আবার উঠে চলে গেল। এটা জাস্ট কিছু সেকেন্ডের একটা ফিলিং, যেটা সোনাম বা রাজেশ দুজনেই ফিল করে। রাজেশ মানে ফার্স্টে সোনামের ফিল হতে সোনাম চোখ খুলে রাজেশের দিকে তাকায়, দেখে রাজেশের সোনামের দিকে তাকিয়ে বলছে, আমি যেটা ফিল করলাম তুইও কি সেম ফিল করলি? সোনাম বলে হ্যাঁ, সাদা কিছু ছিল না? রাজেশ বলে হ্যাঁ, আমিও সাদাই দেখলাম। ব্যাপার হচ্ছে সেটা মানুষ ছিল না কি ছিল সেটা কিন্তু ওরা বুঝতে পারে না, কিন্তু ওরা বুঝতে পারে যে কোনো সাদা কিছু ওরা দেখেছে। এই বিষয়টা বাড়িতে জানায়। পরের দিন যখন রাজেশের বাবা মা আসে, ওরা সোজা গিয়ে রাজেশের বাবা মাকে কথাগুলো বলে। রাজেশের মা তো সোনামকে রীতিমতো বকাঝকা শুরু করে দেয় যে যেহেতু এত একটা হয় না যে কমেন্স, অত ঠাকুরও মানে না। আর রাজেশ সোনামের ফ্ল্যাটে কোনো মানে ও ঠাকুর তখন অবধি কোনো জায়গায় ঠাকুর বসায়নি, মানে ঠাকুর রাখেনি। তো রাজেশের মা খুব বকাবকি করে যে এই জন্য বলি ঠাকুর পুজো দিতে হয়, ঘরের মধ্যে পুজো পাঠ করা উচিত। তুই ঘর নিয়েছিস, রুম নিয়েছিস, ভালো কথা, তুই সব জিনিস রাখছিস, বাট একটা ঠাকুরের ফটো অব্দি ঘরের মধ্যে কোথাও নেই, এটা কি ধরনের তোর ব্যবহার? তো এরকম বকাঝকা করে। তো সোনাম ভাবে ঠিক আছে, হয়তো ঠাকুর ঘরের মধ্যে নেই, এই জন্য ব্যাপারগুলো ঘটছে, তো ঠিক আছে। ও ঘরের মধ্যে ঠাকুর প্রতিষ্ঠান করে। যখন ঘরের মধ্যে ঠাকুর প্রতিষ্ঠান করা হলো, তারপরে সোনাম 2-4 দিন কোনো কিছু নেই, একদম নর্মাল ভালো মতন ঘুমোচ্ছে, সকালে বেরোচ্ছে। আর ও সেখানে যখন সোনাম ফ্ল্যাটে যায়, তো রাজেশ ওকে একটা পার্ট টাইম জবও খুঁজে দিয়েছিল, যেটাও পড়াশোনার পাশাপাশি করতে পারবে, কারণ যেহেতু বাবার উপরে একটা প্রেশার একার। আর সোনাম দিনের বেলা পার্ট টাইম জব করতো আর সন্ধ্যা থেকে পড়াশোনা করতো, যেদিন করে কলেজ যাওয়ার হতো সেদিন করে কলেজ যেত। তো এবার কয়েকদিন ধরে সোনাম ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম নেই, কিছু নেই, ভালো মতন চলছে। এবার একদিন কি হলো, হঠাৎ করেই সোনাম রাত্রেবেলা ঘুমোচ্ছে, তো হুট করে লাইন চলে গেছে। এবার গরমের দিন, লাইন চলে গেছে তো গরম লাগছে, ঘুম অটোমেটিক ভেঙে গেছে। তো সোনাম জাস্ট ফোনের ফ্ল্যাশটা অন করেছে, ফোনটা যে একটু ফোনটা চালাবে, আর
হুট করে রাত্রিবেলা এরকম লাইন চলে যায়। তো সোনাম একবার ফ্ল্যাশটা অন করতেই মানে ফট করেও দেখতে পায় সেই আগের বছর যে মহিলাটা ছিল, ওই মহিলার যেন একটা ফেস মানে সোনামের চোখের সামনে আসে, আর চুলগুলো ভীষণ লম্বা। একদম ঠিক সোনামের মুখের সামনে এসে বলছে, নরেন্দ্রকে ডাক, নরেন্দ্রকে ডাক, নরেন্দ্রকে আমার চাই। সেম ওই নরেন্দ্র আবার এখানে। প্রথমেই তো যখন প্রথম নরেন্দ্রের কথা সোনাম শুনেছিল, প্রথমে ভেবেছিল ওনার হয়তো হাজবেন্ড নরেন্দ্র, পরে তো জেনেছিল ওনার হাজবেন্ডও নরেন্দ্র না। তাহলে কেই নরেন্দ্র? কার জন্যই বা ওই মহিলা এত দিন ধরে বলে যাচ্ছে নরেন্দ্রকে ডাক, নরেন্দ্রকে ডাক, আর নরেন্দ্রকেই ডাকতে হবে? সোনাম এই দিন সত্যি ভয় পেয়ে যায় যে ব্যাপারটা কি হচ্ছে। আর ওই মানুষটা যার সাথে সোনাম মানে একটা দিন মানে সেদিন এত চেষ্টা করেছিল ওনাকে সুস্থ করার, সেই চেহারাটা একটা ঝলক সোনামের সামনে চলে আসে। মানে আবছা চেহারা, চুলগুলো ছাড়া, আর বলে যাচ্ছে নরেন্দ্রকে ডাক। সোনাম রীতিমতো প্রচুর ভয় পেয়ে যায় সেদিন। ও সঙ্গে সঙ্গে রাত্রিবেলা হনুমান চালিসা বের করে পড়তে থাকে। আর সেদিন ভয়ে আরও রাজেশকে বলে না ব্যাপারটা, আবার রাজেশ কী ভাববে না ভাববে ও আর বলে না, কিন্তু ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে মানে রাত্রিটা তো হনুমান চালিসা মানে ও ঠিক স্পষ্ট উচ্চারণও করতে পারছিল না, কারণ ও এতটাই ভয়ে ছিল। তবুও চেষ্টা করে সেই হনুমান চালিসা পড়ে পড়ে যাতে রাত্রিটাও সেফলি কাটায়। পরের দিন সকালেই সোনাম ওর বাবাকে ফোন করে পুরো বিষয়টা জানায়। তো ওনার বাবা ফার্স্টে বলেন যে ওনার বাবার যে বাবা ছিল মানে সোনামের যে দাদু ছিল, তিনি আবার একটু মানে ওই এলাকায় মানে যে গ্রামে থাকতেন ওনাকে ওখানে উনি বজরংবলী প্রতিষ্ঠান করেছিলেন। ওনার মানে উনি একটু পুজো অর্চনা করতেন, ওই টাইপের মানুষ ছিলেন। এবার ওনাকে বলা হয়, মানে সোনামের বাবা বলেন যে ঠিক আছে, তোর কাছে তো আমি সমস্তটা শুনলাম, কিন্তু এই মুহূর্তে তো আমি আমার কাজের এখান থেকে কোনোভাবেই যেতে পারবো না, কিন্তু একটা কাজ করছি, আমি বাবাজিকে বলছি মানে ওনার বাবাকে যে এটার কি সুরাহা আছে উনি আমাকে বললে আমি তোকে জানাবো। এবার ওনার যে দাদু মানে সোনামের যে দাদু, ওনার সাথে সোনামের ফোনে কথা বলিয়ে দেয়। তো সোনামকে ফার্স্টে বলে যে তুই ফোনটা অন কর, স্পিকার অন রাখবি ফোনের, আর এক গ্লাস জল রাখবি ফোনের পাশে রেখে তুই একটু দূরে যা, আমি যা কিছু পাঠ করব হয়ে গেলে আমি ফোনটা কেটে দিচ্ছি, একটু পরে আমি আবার কল ব্যাক করবো, তখন তুই ফোনটা রিসিভ করিস। তো সোনাম ওনার দাদুর কথা মতন এক গ্লাস জল ভরে একটা টেবিলে রাখে, আর তার পাশে ফোনটা রেখে স্পিকার অন করে সোনাম একটু দূরে চলে যায়। তো কিছুক্ষণ পর ফোনটা কাট হয়ে যায়। কাট হওয়াতে আবার কল আসে। তো সোনাম দৌড়ে গিয়ে ফোনটা তোলে। তো ওনার দাদু, সোনামের দাদু বলেন যে আমার যা মন্ত্র পাঠ করার আমি করেছি, তুই এখন একটা কাজ কর, এই যে জলটা আছে এই জলটা তুই জাস্ট কিচ্ছু ভাববিস না, মানে জাস্ট তুই জলটা ঢকঢক করে একভাবে জলটা খেয়ে নে। সোনাম ও দাদুর কথা মতন এক গ্লাস জল একবারে ঢকঢক করে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে বলে তুই আজকে তো এখন তো আর এই মুহূর্তে সম্ভব না, এখন গাড়িও পাবি না, কাল সকালেই তুই সোজা গ্রামে চলে আয়, যা করার আমি এখানে করব। ঠিক আছে। রাত্রিটা কিন্তু সোনামের সেই বাড়িতে পার করা খুবই মুশকিল ছিল, কারণ যেহেতু এতটা ভয় পেয়ে গিয়েছিল, ওরকম একটা সিচুয়েশন ওর সাথে হয়। তো ও রাত্রিটা শুধু ভাবে আমি কি করে রাত্রিটা কাটাবো। আর যেহেতু বললাম রাজেশের ফ্যামিলি এইসব বিলিভ করে না, যেহেতু ওরা অত বছর ধরে ওখানে আছে, ওদের সাথে কখনো কোনো রকম মানে নেগেটিভিটি কিছু ওরা দেখেনি, ওরা ফেস করে প্রায় 10-12 বছর ধরে ওরা ওখানে আছে। তো শুধু রাজেশের ফ্যামিলি বলি না, ওই ফ্ল্যাটের কেউই কোনোদিনও কোনো কিছু ফেস করেনি, তো ওরা ওটা বিলিভও করতে চাবে না। তো সেই জন্য সোনাম ভাবে যে না, এই বিষয়টা আর বলবো না, ব্যাপারটা যেহেতু ওরা বিশ্বাস করছে না, তো এটা নিয়ে ঘাটাঘাটি করেও কোনো লাভ নেই। তো ঠিক আছে, সোনাম রাত্রেবেলা ভীষণ ভয় পেয়ে যায়। তো গরমের মধ্যেও চাদর মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তো হঠাৎ ওর ফিল হয় যে ওর মাথার উপরে যেন কোনো বয়স্ক কারো হাত আছে, আর সেই হাত যেন কোনো আশীর্বাদের হাত, একটা সেভ হাত, যে হাতটা সোনামকে রাত্রিটা হয়তো ভালো মতন পার করাবে। মানে সোনাম এটা স্পষ্ট ফিল করে যে ওর হয়তো দাদুই
সেই হাতটা সোনামের মাথার উপর রেখেছিল যে আমি তো আছি, কিছু হবে না। সোনাম কিন্তু চাদর থেকে নিজের হাতটা বের করে মাথার উপরে সেই হাতটা ধরারও চেষ্টা করেছিল, কিন্তু সেটা তো ধরতে পারে না, কারণ ওটা জাস্ট ওর একটা অনুভূতি ছিল আর কিছু না। রাত্রিটা সোনাম খুব ভালো মতন পার করে, ওর কোনো প্রবলেম হয় না। পরের দিন সকালেই সোনাম চলে যায় সেই গ্রামে যেখানে ও দাদু থাকতেন। এবার গ্রামে যাওয়ার পরে ওনার দাদুর যে গুরুজি ছিল সেই গুরুজিকে ওনার দাদু ডেকেছিলেন বাড়িতে। এবার সোনামকে দেখতেই ওনার গুরুজি বলেন, এর উপরে তো একজন মহিলা মানে বসে আছে। বসে আছে বলতে, যেই ঘটনাটা সোনামের সাথে ঘটেছিল 2019-এ, সেই পুরো ঘটনাটা সোনাম বলতে চায়, তার আগেই ওই গুরুজি বলেন, থাক থাক, তোকে বলতে হবে না, আমি বলছি শোন। তুই যে মহিলাটাকে দেখেছিলি, তার মধ্যে যে এন্টিটি ছিল সেটা ছিল একজন মহিলারই এন্টিটি। আর সেটা ঠিক কিভাবে এসেছিল সেটা এবার আমি বলছি। মানে এই বিষয়টা খুবই আশ্চর্যজনক ছিল। মানে জাস্ট তোমরা শোনো, ঘটনাটা শুরু কোথা থেকে হয়েছিল। সোনাম ভাবছে আমি তো একটা সুস্থ মানুষ, মানে অসুস্থ মানুষকে বাঁচানোর জন্যই ওখানে গিয়েছিলাম, আমার শরীরে ওনার সেই মানে আত্মা কি করে আসতে পারলো? আমি তো ওনার কোনো ক্ষতি করতে যাইনি, কিছু করতে যাইনি, মানে কেন তাহলে আমার সাথে ব্যাপারটা কেন হলো? তো ব্যাপারটা এটা জানা যায়, সেই গুরুজি ওনাকে বলেন, মানে পুরো ডিটেলসে বলে দেন যে তুই যে ফ্ল্যাটে গিয়েছিলি, তোর যে বন্ধু ছিল, সেই যে ফ্ল্যাটে যেখানে গণেশ চতুর্থীর দিন সোনাম গিয়েছিল, সেখানে আমি বললাম না রাত্রেবেলা ওদের অনেক প্রোগ্রামের দিন নাচানাচি হয়, ওরা অনেক মজা করে, সেইখানে ওই মহিলাটাও ছিল। যেই মহিলাটাকে সোনাম বাঁচিয়েছিল না, সেই মহিলাটাও ওই প্রোগ্রামেই ছিল। এবার নাচানাচির এই প্রোগ্রামের দিন উনি শাড়ি পরে গিয়েছিলেন, তো বাই চান্স এরকম হয়েছিল ওনার শাড়ির কোথাও একটা পার্ট শাড়ির খুলে গিয়েছিল। তো নিচের ফ্ল্যাটে একটা রুম ছিল, যে রুমটা খালি আর ওপেন ছিল। তো সেই রুমে ওই মহিলা গিয়েছিল শাড়িটা ঠিক করার জন্য। আর ঠিক সেই সময় ওই রুমের মধ্যে যে রুমের থেকেই একটা এন্টিটি বা একটা স্পিরিট বলতে পারো, সেটা ওই মহিলার মধ্যে চলে আসে। সেটা কি ছিল এবার শোনো। সেই ফ্ল্যাটে রাজেশরা আসারও প্রায় 7-8 বছর আগের ঘটনা। একজন হাজব্যান্ড ওয়াইফ ছিল সেই ফ্ল্যাটে, যেই নিচের ফ্লোরের কথা বলছি, সেখানে হাজব্যান্ড ওয়াইফ থাকতেন। হাজব্যান্ড যে ছিল প্রচণ্ড ড্রিঙ্ক করতো, মানে কোনো দিনও ভদ্র মতন বাড়িতে আসতো না। ওনার যে ওয়াইফ ছিল উনি খুবই শান্ত টাইপের মানুষ ছিল। এবার ওনার হাজব্যান্ড প্রত্যেকটা দিনই ওনার উপরে টর্চার করতো ড্রিঙ্ক করে এসে। এবার কি হয়, একদিন ওনার হাজব্যান্ড একটা জিন্দা মুরগি নিয়ে এসেছিল। ওনার ওয়াইফকে বলেছিল সেই মুরগিটা যাতে কেটে উনি রান্না করেন। তো ওনার ওয়াইফ খুব নার্ভাস হয়ে যায় যে একটা জ্যান্ত মুরগিকে উনি নিজে কি করে কাটবেন, উনি কাটতে পারবেন না। সেটা উনি স্পষ্ট ওনার মানে যে হাজব্যান্ড ছিল তাকে জানিয়ে দেন যে আমার দ্বারা এটা সম্ভব না যে একটা জিন্দা মুরগিকে কেটে আমি রান্না করবো। তুমি যদি কেটে নিয়ে আসতে আমি বানিয়ে দিতাম, কিন্তু এটা আমার দ্বারা সম্ভব না। তো ওনার যে হাজব্যান্ড ছিল উনি এতটাই মানে জানোয়ার বলতে পারো তোমরা, সেই টাইপেরই মানুষ ছিল। উনি কি করেছিলেন, ওনার মুখের ওপরে না বলাটা জাস্ট লোকটা নিতে পারেনি। উনি সঙ্গে সঙ্গে মানে ওনার ওয়াইফ না বলার সঙ্গে সঙ্গে তো উনি কি করেন, সবজি কাটার ছুরি দিয়ে সোজা ওনার স্ত্রী যে ছিল তার গলা নামিয়ে দেয় জ্যান্ত অবস্থায়। একটা মানুষের গলা কেটে দেওয়া মানে তোমরা বুঝতে পারছো সেটা কি ভয়ানক একটা ব্যাপার হতে পারে। এই ব্যাপারটার পর থেকে মানে উনি তো সঙ্গে সঙ্গে স্পট ডেড। তো প্রায় 3-4 বছর ওই ফ্ল্যাটে ওই নিচের ফ্লোরটা ভাড়া ছিল না। তারপরে সিচুয়েশন আস্তে আস্তে নর্মাল হতে থাকে, আবার সব ঠিক হয়ে যায়। আস্তে আস্তে এই ব্যাপারগুলো ধামাচাপা পড়ে যায়, এগুলো আর মানে বাইরে আসেও না। যত সময় যায় তত ব্যাপারগুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যায়, আমি আগেও বলেছি। তো সেই যে মানে তার যে ওনার যে স্পিরিট ছিল, সেই এন্টিটি ওই রুমের মধ্যেই কিন্তু ছিল। আর যেই মহিলাটার কথা বললাম যে শাড়ি ঠিক করতে গিয়েছিল সেই রুমে,
কোথাও কোনোভাবে সেই স্পিরিটটা ওনার মধ্যে চলে আসে। আর ওনার যে মানে হাজবেন্ড ছিল না, যে সেই ক্রাইমটা যিনি করেছিলেন, উনিই ছিলেন সেই নরেন্দ্র। যার কথা আমরা বারে বারে শুনলাম যে সোনামকে বারবার বলছে বা বাচ্চাকে বলছে বা যাকেই বলছে যে নরেন্দ্রকে ডাক, নরেন্দ্রকে চাই। মানে আসলে যে মহিলাটার মধ্যে যে এন্টিটিটা ছিল, সেটা ছিল ওই মহিলাই যিনি মারা গিয়েছেন তার নিজের হাজবেন্ডের হাতে। আর সে ওই হাজবেন্ডকে ছাড়বে না, তাকে আজও সে ক্ষমা করতে পারেনি, আর সেটা পসিবলও না। তো সেই জন্য উনি বারবার সবার মুখে মানে সবার সামনে একটাই নাম বলে যাচ্ছিল যে নরেন্দ্রকে ডাক। এবার তারপরে এই পুরো ঘটনাটা শোনার পরে সোনাম জাস্ট মানে স্পিচলেস। সোনাম কি বলবে ওর গুরুজিকে বুঝতে পারি না, মানে ও হয়রান হয়ে যায় যে গুরুজি এত কিছু কি করে জানলো। একটা জিনিস কি বলতো, গুরুজি তো এমনি হওয়া যায় না। ওনাদের যা এক্সপিরিয়েন্স, ওনাদের অনেক কিছু লাইফে ঘটার পরে, অনেক পড়াশোনার পরে বা অনেক কিছু জ্ঞান অর্জন করার পরেই তো ওনারা সেই জায়গাটা নিতে পারে না। তো এগুলো সমস্ত কিছু যখন জানা গেল, তারপরে কি হয়, তারপরে মানে সোনামের জন্য অনেক বড় একটা যজ্ঞ করা হয় বাড়িতে। মানে সেই বাবাজি যে ছিল, মানে সোনামের দাদু, তিনি সমস্ত আয়োজন করে সেই বাড়িতে একটা যজ্ঞ করা হয়। তারপরে সেই যজ্ঞ অনেক বড় একটা যজ্ঞ, সেই যজ্ঞ করার পরে ওনার হাতে, সোনামের হাতে একটা তাবিজ বেঁধে দেওয়া হয়। যে তাবিজটা সোনামকে বলা হয় 11 মাস হাতে রাখার জন্য, যাতে ওই 11 মাস ও কঠোর নিয়মের মধ্যে থাকে, কোনো রকম ভুল বা কোনো রকম মানে কোনো শ্রাদ্ধ বাড়ি বা কিছুতে না যায়। মানে এরকম অনেক কিছু নিয়ম করে ওকে 11 মাস সেই তাবিজটা দিয়ে রাখা হয়। তারপরে সিচুয়েশন আস্তে 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 নর্মাল হয়। তারপরে আজকের ডেটে সোনাম এখন একদমই সুস্থ, সে বিয়েও করে, তাদের একটা ছোট্ট কিউট বেবিও হয়। তো সোনাম সেই নিজের সাথে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট যেটা সে আমাদের সাথে শেয়ার করেছে। আমরা এই ইনসিডেন্ট থেকে আশা করি অনেক কিছু শিখলাম। প্রত্যেকটা পডকাস্টে আমাদের কাছে অনেক কিছু শেখার থাকে। ওরা নিজেদের স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করে যাতে আমরা নিজেদেরকে আরও বেশি অ্যালার্ট করতে পারি, সতর্ক হতে পারি। তো তোমরাও, আমি বলবো, তোমাদেরও এই পুরো ইনসিডেন্ট শুনে তোমাদের কি মতামত, তোমাদের কি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সাথেও যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে থাকে, সেটা তোমরা ডেফিনেটলি আমাদেরকে জানাতে পারো। আর এরকমই পডকাস্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, কারণ চ্যানেলে চলছে গ্র্যান্ড কীভাবে, যেখানে 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে বেশি দেরি নেই। সেখানে আমাদের তরফ থেকে থাকবে লাকি সেকেন্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। সো দেরি করো না, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের এরকম পডকাস্ট দেখতে আমাদের সাথে থেকো, আর এরকমই ভালোবাসা দিও। আবার দেখা হবে নতুন কোনো পডকাস্টের সাথে। চলো, বাই।